ছিল এরকম একটা দরজা, তার বাইরে দিয়ে এক লোহার দরজা, এরকম কাঠ দিয়ে দেখার কোনো সুযোগ ছিল না আমার। এরকম একটা দরজা ছিল, তার বাইরে দিয়ে লোহার দরজা ছিল, ওটা বন্ধ করা থাকতো, আমি নক করলে তারপরে আসতো। তো এটা তো তবু এই ফাঁক দিয়ে কিছু দেখা যাওয়ার কথা, আমার তো দেখার সুযোগ ছিল না। ওরা আমাকে আমি হাত বেঁধে চোখ বেঁধে মুখোশ পরিয়ে নিয়ে যেত প্রায় 45-50 কদম, ভিতরে নিয়ে খুলে দিত। টয়লেটের কাজ হলে আমি ভিতরে নক করলে আবার ভিতরে ঢুকে একইভাবে বেঁধে আবার নিয়ে আসতো। এবং আমি বলেছি প্রায় 42,000 বার আমার চোখ হাত বাঁধা হয়েছে। মুখ ঘা হয়ে গেছিলো, ওষুধ দেওয়ার পর ওই ঘা আরও বেড়ে গিয়েছিল বাঁধতে বাঁধতে। জি, আমার এই যে এখান দিয়ে দেখেন চোখ কুচকে গেছে আমার সব ওষুধ এই ওই ঘায়ের কারণে। সেটা আমাকে এত খারাপ অবস্থায় রাখেনি, কারণ আমার এই বন্দি অবস্থায় যে 5 জন ডিজি ছিল ডিজিএফআইয়ের, তার 3 জন আমার ছাত্র ছিল। সেই কারণে তারা আমার প্রতি শ্রদ্ধা দেখিয়েছে, আমাকে এত খারাপ অবস্থায় রাখেনি। আমাকে আলহামদুলিল্লাহ আমাকে শারীরিকভাবে নির্যাতন করেনি, বাকি সবাইকে না শারীরিক নির্যাতন করেছে। তো সেই দিক দিয়ে আমাকে তারা এরকম এত ছোটো রুমে রাখেনি, একটু বড় রুম দিয়েছে, আমাকে শারীরিক নির্যাতন করেনি। কিন্তু আমি তাদের জন্য সমবেতি, আমি আশেপাশের রুম থেকে যখন চিৎকার চেঁচামেচি কান্না শুনতাম, যখন নির্যাতন করা হতো মাঝে মাঝে চিৎকার চেঁচামেচি শুনতাম, মানুষ প্রলাপ করছে, বিলাপ করছে, গুঙ্গাচ্ছে, কাঁদছে, এগুলো আওয়াজ পেতাম, আমার তখন মন খুব জ্বালা করতো। আমি বই লিখেছি, আমি তাহাজ্জুদে আল্লাহর জন্য আল্লাহ তাদের জন্য দোয়া করতাম, আল্লাহ তুমি মুসলিমদেরকে সাহায্য করো। ছাত্র শিবির তো আসলে যুগ যুগ থেকেই এই ভারত এবং ভারতদের গোলামদের মিথ্যা প্রচারণার শিকার। ছাত্র শিবিরের যত প্রচার আছে তার শতকরা 99.99% মিথ্যা। আমার বাবা এমন দলের নেতৃত্ব দেননি যার ছাত্র সংগঠন, যাদের সহধর্মী ছাত্র সংগঠন, তারা এই ধরনের অপকর্ম করে। যারা করে তাদের ইতিহাস দেখেন আপনি। ব্রিটিশ আমলে কলকাতার বেকার হোস্টেলে আলমারির তালা ভেঙে মাছের মাথা খেয়েছে চুরি করে, স্পিকার পিটিয়ে হত্যা করেছে। এই শহীদ আব্দুল মালেক যে এই ময়দানে তারা কথা হচ্ছে, আমার তখন 10 বছর বয়স, স্পষ্ট মনে আছে, শহীদ আব্দুল মালেক পিটিয়ে হত্যা করেছে। এগুলো তাদের উত্তরসূরি। তো যারা এগুলি প্রচারণা করে, আমরা বাঙালি আবেগী জাতি, হুজুগি জাতি, আমরা কোনোটা যাচাই করার চেষ্টা করি না। আমরা যাচাই না করেই যেটাই প্রচার হচ্ছে আমরা সেটা প্রচার করছি। অথচ হাদিসে স্পষ্ট আছে যে মিথ্যা কথা বলার জন্য এতটুকুই যথেষ্ট, তুমি একটা কিছু শুনলে যাচাই না করে প্রচার করো। আমরা মিথ্যা কথা বলে যাচ্ছি তার মানে। তো আমরা এইভাবে মিথ্যার আসলে গোয়েবলসের নাম আপনারা নিশ্চয়ই শুনেছেন, আজকে অ্যাটর্নি জেনারেল তার নাম বলেছে। গোয়েবলস হিটলারের ছিল এবং তার থিওরি ছিল যে একটা মিথ্যা 100 বার বললে সত্য হয়ে যায়। ভারতের অর্থায়নে ভারতের দালাল দোসর গোলামরা এই মিথ্যা প্রচার স্বাধীনতা পড়তে করে এসে শিবিরের মধ্যে এরকম করছে। আমি আপনাকে একটা উদাহরণ দিই। আমার প্রতিবেশী একজন একদম অন্ধ আওয়ামী ভক্ত, এবং তার মেয়ে ওই তথাকথিত কী হয়েছে সাবেক গণজাগরণ মঞ্চ নাকি, ওখানে ফাঁসি যায় কপালে ব্যানার লাগিয়ে আসতো। আমি তাকে একদিন জিজ্ঞাসা করেছিলাম, আচ্ছা আপনি বলেন যে শাহবাগের চত্বরে আপনার মেয়ে রাত 2টার সময় কোথাও আসতে গিয়ে একা গাড়ি চালিয়ে আসতে গিয়ে আটকা পড়েছে। এখন চারদিকে 4 রাস্তায় দেখলো, একদিকে ছাত্রলীগ, একজন ছাত্র ইউনিয়ন, একজন ছাত্রমূর্তি, একজন ছাত্র শিবির। এখন আপনার মেয়ে বললো, আপনাকে বাবা আমি কী করবো, আপনাদের কী উপদেশ দেবেন? বলে আমি তাকে বলবো যে আপনার ছাত্র শিবিরের ছেলেদের কাছে যাও, তুমি নিরাপদ। তো যাদেরকে আপনি এমন নিরাপদ মনে করেন তাদের বিরুদ্ধে আপনারা পুরো পরিবার কেন এত বিরোধিতা করেন? তো এগুলি সমস্ত আমরা আবেগে জাতি, এবং এই এদের তথাকথিত জনক যিনি, ওনার একটা যোগ্যতা ছিল, উনি কথার মালা ধরিয়ে উনি মানুষের আবেগে জাতিকে খুব আবেগপ্রবণ করে ফেলতে পারতেন। ওনার দেশ চালানোর যোগ্যতা ছিল না। উনি প্রথম ফ্যাসিবাদ ছিলেন, এবং দ্বিতীয় ফ্যাসিবাদ তো উনি মার বাবাকে অনেক বেশি ছাড়িয়ে গেছে। এটা এই দেশের মানুষ দেখেছে, আমার মুখের কথা না, আপনারা দেখেছেন। এবং এই জাতি এর মধ্যে থেকে মুক্তি পেয়েছে। আমি এই জুলাই শহীদদের সেলুট জানাই, এবং আমি বলি যে আমার জীবনের সবচেয়ে বড় কষ্টের মধ্যে একটা কষ্ট হলো যে আমি এই বিপ্লবের অংশীদার হতে পারলাম না। কিন্তু আমি আমার পরিবার, দেশবাসী আজীবন তাদের প্রতি কৃতজ্ঞ থাকি।